হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত। এই ক্লাসে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পর্যায় সারণীর একটি গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আসছে। দেখো, এই সৃজনশীলটা আসছে তোমার চট্টগ্রাম বোর্ড 2025-এ। ঠিক আছে, তো এখানে দেখো উদ্দীপক হিসাবে কি আছে। দেখো, এক্স ওয়াই জেড এবং কিউ এই চারটা মৌল দেওয়া আছে, তবে এগুলি এক্স ওয়াই জেড যে চারটা মৌল দেওয়া আছে এগুলি প্রতীকী অর্থে। ঠিক আছে, তো আমাদেরকে আসলে চিহ্নিত করতে হবে এক্সটা কি। তো এক্স ওয়াই জেড এবং কিউ এই যৌগগুলি কি, এগুলি আমাদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার ক্ষেত্রে দেখো, এই যে এক্স যে মৌলটা আছে এটা পর্যায় সারণীর 1 নাম্বার গ্রুপের 3 নাম্বার পর্যায়ের। এইটা আমাদের মনে রাখার জন্য আমরা জানি 1 নাম্বার গ্রুপের যে মৌলগুলি আছে আমরা কিভাবে মনে রাখি। হ্যাঁ, লি, না, কে, রুবি, সাজাবে, ফ্রান্সে। যেহেতু 1 নাম্বার, হ্যাঁ উপরগুলি হচ্ছে গ্রুপ 1, 2 আর 16, 3টা গ্রুপ দেওয়া আছে। দেখো 1 নাম্বার গ্রুপের, তো 1 নাম্বার গ্রুপে কি কি মৌল থাকে? হ্যাঁ, লি, না, কে, রুবি, সাজাবে, ফ্রান্সে, মানে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো যেহেতু 1 নাম্বার গ্রুপে এই মৌলগুলি থাকে, কিন্তু এক্স যে মৌলটা আছে এটা 1 নাম্বার গ্রুপের কয় নাম্বার পর্যায়ের বলো? 3 নাম্বার পর্যায়ের। তো 1 নাম্বার গ্রুপের এটা হচ্ছে 1 নাম্বার পর্যায়, এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3 নাম্বার পর্যায়। কি বুঝতে পারছো কিনা? হ্যাঁ, এরপরে দেখো পটাশিয়ামটা কয় 4 নাম্বার পর্যায়, এটা 5, এরকম। এরপরটা হচ্ছে 6, এরপরটা হচ্ছে 7। তো 1 নাম্বার গ্রুপের 3 নাম্বার পর্যায়ের 1 নাম্বার গ্রুপের 3 নাম্বার পর্যায়ের মৌল কোনটা হবে বলো? সোডিয়াম। তো এক্স যে মৌলটা আছে 1 নাম্বার গ্রুপে 3 নাম্বার পর্যায়ে, 1 নাম্বার গ্রুপে 3 নাম্বার পর্যায়ের এই এক্স মৌলটা হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, আমি জাস্ট এখানে একটু লিখে দিই যে এই মৌলটা সোডিয়াম হবে। আর এটার পারমাণবিক সংখ্যা আমরা সবাই জানি 11। এরপরে দেখো ওয়াই যে মৌলটা আছে এটা 2 নং গ্রুপের। তো 2 নং গ্রুপের যে মৌলগুলি আছে এটা হচ্ছে এভাবে মনে রাখবা: বিধবা, মায়ের, ক্যাডার, সন্তান, বাদশাহ, রহিম। ঠিক আছে, বিধবা, মায়ের, ক্যাডার, সন্তান, বাদশাহ, রহিম, এভাবে মনে রাখতে পারি। তো 2 নাম্বার গ্রুপের ওয়াই যে মৌলটা আছে 2 নাম্বার গ্রুপের কয় নাম্বার পর্যায়ে? 4 নাম্বার। তো 2 নাম্বার গ্রুপের 4 নাম্বার পর্যায়ের মৌল কোনটা বলো? ক্যালসিয়াম। ঠিক আছে, ভালো করে বুঝো, ওয়াই মৌলটা হচ্ছে 2 নং গ্রুপের, হ্যাঁ, চতুর্থ পর্যায়ে। 2 নং গ্রুপের চতুর্থ পর্যায়ে, যে দেখো 2 নং গ্রুপের চতুর্থ পর্যায়ের মৌলটা কি? ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়াম। তো ওয়াই যে মৌলটা আছে এটা ক্যালসিয়াম হবে, এটা হবে Ca, ক্যালসিয়াম। পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। মৌলগুলিকে আগে চিহ্নিত করতে হবে। তারপরে দেখো যে কিউ এবং জেড এগুলি হচ্ছে পর্যায় সারণীর কত নং গ্রুপের? 16। এভাবে যদি চিন্তা করো, পর্যায় সারণীর কত নং গ্রুপের? 16। একটা জিনিস বোঝার চেষ্টা করো, 1 নং গ্রুপ আর 18 নং গ্রুপ ছাড়া যতগুলি শুরু হয় 2 নং, হ্যাঁ 2 নং পর্যায় থেকে শুরু হয়। তো দেখো এই একেরটা কিন্তু দেখো 1 নং গ্রুপের যে মৌলটা 1 নং গ্রুপ থেকে শুরু হয়েছে। ঠিক আছে, 1 নং গ্রুপের মৌলটা 1 নং পর্যায় থেকে শুরু, এবং 18 নং গ্রুপের যে মৌলটা ওইটা 1 নং পর্যায় থেকে শুরু হয়। তো ফাইনালি এখানে একটু মনে রাখতে হবে 1 নং গ্রুপ আর 18 নং গ্রুপ, 1 এবং 18 গ্রুপ ছাড়া প্রত্যেকটা পর্যায়ের মৌল শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় পর্যায় থেকে শুরু হয়। তো যেহেতু এটা 16 নং গ্রুপ, 16 নং গ্রুপটা দেখো কোন পর্যায়ে শুরু হয়েছে? দ্বিতীয় পর্যায়ে। তো দ্বিতীয় পর্যায় থেকে যদি চিন্তা করো, এই যে দ্বিতীয় পর্যায় আমরা জানি, এবার মনে রাখবা ওমি এস এস সি তে পড়ে, ওমি এস এস সি তে পড়ে। তো এখানে একটু বোঝার চেষ্টা করো, 16 নং যে গ্রুপটা আছে এটা 16 নং গ্রুপটা, এই যে 16 নং গ্রুপ কয় নাম্বার পর্যায় থেকে শুরু? দ্বিতীয় পর্যায়ে। তো 16 নম্বর যে গ্রুপটা আছে এইটা দ্বিতীয় পর্যায় থেকে যদি চিন্তা করো, 16 নং গ্রুপটা হচ্ছে ওমি এস এস সি তে পড়ে। যদি এটুকু মনে রাখতে পারো, তো দ্বিতীয় যে দেখো 16 নং গ্রুপের দ্বিতীয় পর্যায়ের মৌলটা কি? 16 নং গ্রুপের দ্বিতীয় পর্যায়ের মৌলটা হচ্ছে অক্সিজেন। তার মানে এই যে কিউ যেটা দেখছিস এটা হবে অক্সিজেন, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তো অক্সিজেনের নিচে এটা হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, 16 নং গ্রুপের দ্বিতীয় পর্যায়ের মৌল দেখো, এই যে 16 নং গ্রুপের দ্বিতীয় পর্যায়। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখো 16 নং গ্রুপের এই যে জেড যে মৌলটা
16 নং গ্রুপের কোন পর্যায়ে? তৃতীয়। তো তৃতীয় পর্যায় থেকে যদি যাও, তৃতীয় পর্যায়ে গেলে এইটা আসবে 16 নং গ্রুপের তৃতীয় পর্যায়ের মধ্যে হচ্ছে সালফার। এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। তো এই জেডটা হচ্ছে সালফার, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 16। এইভাবে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে মৌলগুলিকে চিহ্নিত করা, ঠিক আছে। তো এরপরে দেখো আমরা যে কাজটা করবো, যেহেতু আমাদের মৌলগুলি চিনা হয়ে গেছে, এই জন্য এই অধ্যায় থেকে অ্যান্সার করতে গেলে পর্যায় সারণী সম্পর্কে, কয়টা পর্যায়, কয়টা গ্রুপ, কোন পর্যায়ে কি কি মৌল থাকে, এবং বিশেষ করে কোন কোন গ্রুপে কি মৌলগুলি থাকে, এই সম্পর্কে একটি বিস্তারিত একটা ধারণা থাকতে হবে। তো এইখানে আমাদের দেখো গত যে প্রশ্নটা আসছে এটা সম্ভবত অন্য কোনো অধ্যায়ের, তো এই অধ্যায় থেকে শুধু শেষের যে প্রশ্নটা 4 মার্কের জন্য আসছে। তো দেখো এটাকে সমাধান করার জন্য আমাদের যে কাজটা থাকবে, ফার্স্ট কাজ হচ্ছে মৌলগুলিকে যেহেতু আমরা চিহ্নিত করতে পারছি, এক্স যে মৌলটা, এটার পারমাণবিক সংখ্যা কত? দেখো এক্স মৌলটা হচ্ছে পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের 1 নং গ্রুপের মৌল। এক্স মৌলটা হচ্ছে সোডিয়াম, পারমাণবিক সংখ্যা কত? 11। তারপরে ওয়াই যে মৌলটা আছে, ওয়াই মৌলটা হচ্ছে 2 নং গ্রুপের চতুর্থ পর্যায়ের ওয়াই মৌলটা হচ্ছে ক্যালসিয়াম, পারমাণবিক সংখ্যা 20। এরপরে দেখো কিউ যে মৌলটা, এটা হচ্ছে 16 নং গ্রুপের দ্বিতীয় পর্যায়ের কিউ মৌলটা হচ্ছে অক্সিজেন। কিউ যে মৌলটা আছে এটা হচ্ছে অক্সিজেন, পারমাণবিক সংখ্যা 8। আর জেড যে মৌলটা আছে এটা হচ্ছে জেড মৌলটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 16, সালফার পারমাণবিক সংখ্যা 16। এই হচ্ছে প্রাথমিক কাজ। লিখে দিবা এক্স মৌলটি এক্স ওয়াই জেড ও এক্স ওয়াই কিউ ও জেড মৌলগুলি হলো সোডিয়াম, ক্যালসিয়াম, অক্সিজেন এবং সালফার। আগে মৌলগুলিকে চিহ্নিত করতে হবে, এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ, আগে মৌলগুলিকে চিহ্নিত করা, ঠিক আছে। এরপরে দেখা যায় ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কি চাইছে, দেখো মৌলগুলোর পর্যায়, মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম কি করো? বিশ্লেষণ করো। এই ক্ষেত্রে আগে হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসটা লাগবে। ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা কি বের করতে পারবো? কোন পর্যায়ে এবং কোন গ্রুপের। তো ফার্স্ট কাজ হচ্ছে যে সোডিয়াম আছে, সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস যদি আমরা এখানে দেখি, দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, সরি প্রথম হচ্ছে সোডিয়াম, এক্স মৌল হচ্ছে সোডিয়াম, পারমাণবিক সংখ্যা 11। ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 1s2 2s2 2p6 3s1, এই হচ্ছে 11। দেখো 2 আর 2 4, 10 আর 1 11। তো এটার যে পর্যায় এবং গ্রুপ, একটা জিনিস চিন্তা করে দেখো, সোডিয়ামের যে পর্যায় এবং গ্রুপ নিয়ে যদি আলোচনা করতে হয়, পর্যায় শেষ শক্তিস্তর কোনটা? দেখো তৃতীয়, তার মানে সোডিয়ামের পর্যায় হচ্ছে তৃতীয়। আর কি লাগবে বলো? গ্রুপ। গ্রুপ কিভাবে বের করব? গ্রুপ বের করার নিয়ম হচ্ছে দেখতে হবে এস এর পরে পি অরবিটাল আছে কিনা। এস এর পরে যদি পি অরবিটাল না থাকে এবং এস এর আগে যদি ডি অরবিটাল না থাকে, তো এস এ যা থাকবে তাই হবে গ্রুপ। এস এর পরে পি অরবিটাল আছে? নাই। এস এর আগে কি ডি অরবিটাল আছে? নাই। তার মানে এস এর মধ্যে এক আছে, হ্যাঁ, গ্রুপ হবে 1। এটা প্রথম 1 নং গ্রুপের, এই হচ্ছে সোডিয়াম, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্ট কাজ যেটা আমাদের করার প্রয়োজন ছিল, যে এক্স যে মৌলটা আছে সোডিয়াম, এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে এটা পর্যায় সারণীতে অবস্থা নির্ণয় করা, কত পর্যায়ে আছে আর কোন গ্রুপে আছে, এটা বের করলাম। তারপরে হচ্ছে ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামের যে পারমাণবিক সংখ্যা, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 20। তো এটা যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 4s2, ঠিক আছে। দেখো 2 আর 2 4, 4 আর 6 10, 10 আর 2 12, 18, 18 আর 2 20। এটা হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 20, ঠিক আছে। তো এটার পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে হবে। শেষ শক্তি স্তর কোনটা? চতুর্থ, তার মানে এটার পর্যায় হচ্ছে চতুর্থ।
গ্রুপ কি হবে দেখো, এস এর পরে দেখতে হবে কি আছে কিনা পি, অথবা এস এর আগে ডি। দেখো এস এর পরে কি পি অরবিটাল আছে, নাই তো। এস এর আগে ডি আছে, নাই, তার মানে এস এ যা থাকবে, এস এ কত আছে 2, তাহলে এটা হবে গ্রুপ নাম্বার হবে 2। ঠিক আছে, এই হচ্ছে ক্যালসিয়াম, চতুর্থ পর্যায়ের দ্বিতীয় গ্রুপের মৌল। ঠিক আছে, তারপরে আমরা যেটা দেখবো অক্সিজেন। একটু দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, আর ইলেকট্রোবিন্যাস যদি করো 1s2 2s2 2p4, 2 2 4, 4 4 কত 8। তো এটার যদি আমরা কি বের করি, পর্যায় এবং গ্রুপটা বের করি, কি আসবে একটু দেখো। পর্যায় যদি চিন্তা করো, শেষ শক্তি স্তরটা কি দ্বিতীয়, তার মানে দ্বিতীয় পর্যায়। আর গ্রুপ দেখতে হবে এস এর পরে পি আছে কিনা। দেখো তো এস এর পরে পি আছে কিনা, হ্যাঁ এস এর পরে পি আছে, তার মানে এস আর পি যোগ করে এক্সট্রা কত যোগ করতে হবে 10। গ্রুপ নির্ণয় করার জন্য নিয়ম, যদি এস অরবিটালের পরে কি অরবিটাল থাকে পি, তো এস আর পি যোগ করে 10 যোগ। তো এস এর সাথে যেহেতু পি আছে, 2 আর 4 কত 6, 6 আর 10 কত হবে 16, তার মানে অক্সিজেন 16 নাম্বার গ্রুপের দ্বিতীয় পর্যায়ে 16 নং গ্রুপের মৌল। ঠিক আছে, এরপরে আমরা যে কাজটা করব, তো আমাদের সোডিয়াম ক্যালসিয়াম আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করে এদের পর্যায় সারণীতে অবস্থানটা দেখছি। এরপরে কি বাকি আছে, সালফার। সালফারের ক্ষেত্রে যদি চিন্তা করো, সালফারের পারমাণবিক সংখ্যা কত, আমরা সবাই জানি সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p4, এই হচ্ছে 16। 4 10 12, 12 আর 4 কত 16। তুমি দেখো এটা যদি পর্যায় এবং গ্রুপ বের করতে হয়, দেখো সালফারের যে পর্যায় শেষ শক্তি স্তরটা কি তৃতীয়, তার মানে এটা তৃতীয় পর্যায়। কি বের করব, গ্রুপ। গ্রুপটা বের করার জন্য নিয়ম কি ছিল, এস এর পরে দেখবা কি আছে কিনা পি। দেখো এই যে এস এর পরে কি অরবিটাল আছে পি, তো এস এর পরে যদি পি থাকে, এস এবং পি যোগ করে এক্সট্রা কত যোগ করতে হয় 10, এটা হচ্ছে রুলস। তো এস এর পরে যেহেতু পি আছে, এস এর পরে কি আছে বলো পি, এস এর পরে পি থাকলে এক্সট্রা কত যোগ করতে হবে গ্রুপের ক্ষেত্রে 10 যোগ করতে হবে। যেহেতু এস এর পরে পি আছে, এস এ আছে 2 আর পি তে হচ্ছে 4, 2 আর 4 কত 6, 6 আর 10 কত 16, গ্রুপ হচ্ছে 16। এই হচ্ছে টোটাল যে মৌলগুলি দেওয়া ছিল, সোডিয়াম ক্যালসিয়াম অক্সিজেন আর সালফারের পর্যায় সারণীতে আমরা অবস্থান নির্ণয় করছি। এখন আমরা এদের পারমাণবিক আকারের যে ক্রম, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো। কিভাবে ব্যাখ্যা করতে পারবো, দেখো এই সবগুলি মৌল থেকে আমরা পারমাণবিক আকারের ক্রমের ক্ষেত্রে একটা কথা আমাদের মনে রাখতে হবে, যে পর্যায়ের ক্ষেত্রে যেটা মনে রাখবা, একই পর্যায়ের বাম থেকে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, একটু মনে রাখো একই পর্যায়ের বাম থেকে কোথায় গেলে ডানে গেলে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কি হয়, ছোট হয়, মানে পারমাণবিক আকারটা কমে। আর গ্রুপের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, একই পর্যায়ের একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে নিচে গেলে পারমাণবিক আকার এখানে লিখতে পারো পারমাণবিক আকার হ্রাস পায়। এখানে পারমাণবিক এটার পিছনে অনেক
যুক্তি ব্যাখ্যা সবকিছুই আসলে আছে, এটা ব্যাখ্যাও তো আমাদের দিতে হবে। এটা বলতেছি কি হয়, একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। এখন বলতে পারো স্যার একই পর্যায়ে বাম থেকে ডান দিয়ে গেলে পারমাণবিক হ্রাস পায় কেন? কারণ আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, ফলে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়াতে যেহেতু প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, তো বাইরের শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। তো প্রোটন বেড়ে যাওয়ার কারণে ইলেকট্রন বেড়ে যায় এবং এদের মধ্যে আকর্ষণ শক্তি বেড়ে যাওয়ার কারণে আকারটা ছোট হয়। এই জন্য একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে আকার কি পায়? হ্রাস পায়। কারণ একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে প্রোটন সংখ্যা বাড়ে, পরমাণুর কেন্দ্রে প্রোটন বাড়া মানে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাওয়া। কারণ প্রোটন এবং ইলেকট্রন বেড়ে গেলে এদের মধ্যে আকর্ষণ শক্তি বেড়ে যাওয়ার কারণে আকারটা ছোট হয়। এই জন্য একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে আকার ছোট হয়, কারণ একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে প্রোটন সংখ্যা বাড়ে কিন্তু শক্তি স্তর বাড়ে না। আর গ্রুপের ক্ষেত্রে কি হয়, উপর থেকে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে একটা করে শক্তি স্তর বাড়তে থাকে, এর ফলে পারমাণবিক আকারটা কি পায়? বৃদ্ধি পায়। এই কথাটা লিখবার, আমরা জানি যে পারমাণবিক আকার যেটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত ধর্ম, ঠিক আছে? তো দেখো এখন আমাদের যে কাছে যে মৌলগুলি আছে, ফাইনালি এটা ব্যাখ্যা করার জন্য দেখো এইখানে একই পর্যায়ের মৌল আছে কিনা। দেখো সোডিয়াম আর হচ্ছে কে সালফার, এই দুইটা কিন্তু একই পর্যায়ের মৌল। তুমি দেখো সোডিয়াম এবং সালফারের কথা যদি চিন্তা করো, সোডিয়াম এবং সালফার, একটা জিনিস চিন্তা করে দেখো, সোডিয়াম এখানে একটু বোঝার চেষ্টা করো, তৃতীয় পর্যায়ের মৌল কোনগুলি আছে? তৃতীয় পর্যায়ে দুইটা মৌল আছে দেখো, একটা হচ্ছে সোডিয়াম, এই যে সোডিয়াম যে মৌলটা আছে এটা তৃতীয়, আর এই যে সালফার যে মৌলটা আছে এটাও তৃতীয়। দুইটা মৌল আছে তৃতীয় পর্যায়ের, তার মানে সোডিয়াম, তবে সোডিয়ামকে আগে লিখতে হবে কারণ সোডিয়াম তৃতীয় পর্যায়ের 1 নং গ্রুপের। সোডিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ের 1 নং গ্রুপের মৌল, আর সালফারও তৃতীয় পর্যায়ে 16 নং। সালফারটা পরে লেখা যাবে, ঠিক আছে? তো আশা করি বুঝছো, এই 4টা মৌলের মধ্যে 2টা মৌল কিন্তু একই পর্যায়ে। সোডিয়াম তৃতীয় পর্যায়ের 1 নং গ্রুপের, এই জন্য আগে লিখছি, আর সালফারটা হচ্ছে তৃতীয় পর্যায়ের 16 নং গ্রুপের, এই জন্য পরে লিখছি। তো এইটা একটা বিষয়। আর দ্বিতীয় পর্যায়ের একটা মৌল আছে দেখো, দ্বিতীয় পর্যায়ের মৌল কোনটা আছে? অক্সিজেন। তো ব্যাখ্যা করার ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের যে মৌলটা আছে, দ্বিতীয় পর্যায়ের মৌল কোনটা আছে? অক্সিজেন। পারমাণবিক সংখ্যা কত? 8। আর চতুর্থ পর্যায়ের একটা মৌল আছে দেখো, ক্যালসিয়াম। এটা কত নম্বর পর্যায়ের মৌল? চতুর্থ পর্যায়ে। তো চতুর্থ পর্যায়ের মৌলটা হচ্ছে ক্যালসিয়াম। তো একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে সোডিয়ামের যে পারমাণবিক সংখ্যা, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, সালফারের হচ্ছে 16, ক্যালসিয়ামের হচ্ছে 20। তুমি দেখো, তুমি যদি, আমরা কিন্তু এখানে লিখে দিছি যে এক উপর থেকে নিচের দিকে গেলে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার কি পায়? বৃদ্ধি পায়। তুমি চিন্তা করে দেখো ক্যালসিয়ামের কয়টা পর্যায়? ক্যালসিয়ামের হচ্ছে চতুর্থ পর্যায়ে, তার মানে 4টা শক্তি স্তর আছে। তাহলে এখানে আকারের যদি ক্রম করো, পারমাণবিক আকারের ক্রম, তো এই ক্ষেত্রে একটু ভালো করে বুঝো এই অংশটা, যদি পারমাণবিক আকারের ক্রম করো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় হবে কোনটা? কারণ এখানে 2টা মৌল হচ্ছে তৃতীয় পর্যায়ের, একটা মৌল চতুর্থ, একটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের। উপর থেকে নিচে দিয়ে গেলে আকার বৃদ্ধি পায়, কারণ এটা দ্বিতীয় পর্যায়ে মানে 2টা শক্তি স্তর, তৃতীয় পর্যায়ে মানে 3টা শক্তি স্তর, আর চতুর্থ পর্যায়ে মানে 4টা শক্তি স্তর। তো ক্যালসিয়াম কত নম্বর পর্যায়ে? চতুর্থ। ক্যালসিয়াম যেহেতু চতুর্থ পর্যায়ের, এখানে 4টা শক্তি স্তর, সবচেয়ে আকারের দিক দিয়ে সবচেয়ে বড় হচ্ছে ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামের যে পারমাণবিক আকারের ক্রম, এটা সবচেয়ে বড়। আচ্ছা, এরপরে কোনটা হবে দেখো, এরপরে হবে যেহেতু অক্সিজেন দ্বিতীয় পর্যায়ের, এটার আকার সবচেয়ে ছোট হবে, কারণ এটার মধ্যে এই অক্সিজেনের মধ্যে দ্বিতীয় পর্যায়ে মানে 2টা শক্তি স্তর। আর সবচেয়ে বড় হয়েছে কে? ক্যালসিয়াম, কারণ এর 4টা শক্তি স্তর, এই জন্য সবচেয়ে বড় হয়েছে আকারের দিকে। আর তৃতীয় পর্যায়ে যে 2টা আছে, সোডিয়াম এবং সালফার, এই তৃতীয় পর্যায়ে মানে এদের সোডিয়াম এবং সালফারের 2টা মৌলেরই 3টা করে শক্তি স্তর। তৃতীয় পর্যায়ে মানে এই 2 জনের 3টা করে।
তো যেহেতু সোডিয়াম এবং সালফার তৃতীয় পর্যায়ে 3টা করে শক্তি স্তর, এখন এই দুইটার মধ্যে কে বড়? এই যে একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে পারমাণবিক আকার কি পাই? হ্রাস পায়। মানে বাম থেকে ডান দিয়ে গেলে কি পাই? বাম থেকে ডান দিয়ে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। তো তৃতীয় পর্যায়ে যে দুইটা মৌল আছে, সোডিয়ামের চেয়ে সালফারের আকার ছোট, কারণ সোডিয়াম সালফার দুইটাই তৃতীয় পর্যায়ে, মানে 3টা করে শক্তি স্তর। কিন্তু কেন সালফারের আকার ছোট? কারণ সোডিয়াম হচ্ছে বামে আর সালফার হচ্ছে ডানে। একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়। কেন? কারণ একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে প্রোটন সংখ্যা বাড়ে। প্রোটন সংখ্যা বাড়া মানে পরমাণুর কেন্দ্রে যদি, নিউক্লিয়াসে যদি প্রোটন বাড়ে তাহলে শক্তি স্তর ইলেকট্রন বাড়বে। প্রোটন এবং ইলেকট্রন বেড়ে গেলে কি হয়? আকর্ষণ শক্তি বেড়ে যাওয়ার কারণে আকারটা ছোট হয়। অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়। তো এই দুইটার মধ্যে যদিও দুইটাই তৃতীয় পর্যায়ের, কিন্তু বাম থেকে ডানে গেলে যেহেতু আকার হ্রাস পায়, এই হিসাবে সালফারের আকারটা ছোট। তাহলে কার আকারটা বড়? সোডিয়াম। সোডিয়ামের আকারটা বড়। এই ক্ষেত্রে এভাবে লিখে দিতে পারো, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা তো 20, এটার আকার সবচেয়ে বড়। তারপর হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। সোডিয়ামের চেয়ে আকার কার ছোট? সালফার, কারণ সালফার যেহেতু ডানে, যতই বাম থেকে ডানে যাবে আকার ছোট হবে। আর সবচেয়ে ছোট হচ্ছে অক্সিজেন। অক্সিজেন যেহেতু কত নাম্বার পর্যায়ে? দ্বিতীয় পর্যায়ে, মানে 2টা শক্তি স্তর। এই হচ্ছে পারমাণবিক আকারের ক্রম। এইটুকু যদি তোমরা ব্যাখ্যা করতে পারো, অবশ্যই তোমরা 4-এ 4 পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।